আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার জন্য ২০২৪ সাল ছিল ঘটনাবহুল। এই বছরে সংঘাত বেড়েছে, মানবিক বিপর্যয় বেড়েছে, বড় ধরনের রাজনৈতিক পট বদল হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করেছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও নির্বিচারে হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। ইসরায়েল লেবাননেও হামলা করেছে এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। বছরের শেষ দিকে এসে নাটকীয়ভাবে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। মধ্যপ্রাচ্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে দেখুন হায়দার সাইফের প্রতিবেদন। ২০২৪ সালে গাজা যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে, ঘরবাড়ি ধ্বংস করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এখানে গণহত্যা চলছে। ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে জাতিগত নিধন চলছে। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে ত্রাণ যেতে দেওয়া হচ্ছে না, হাসপাতাল ধ্বংস করা হয়েছে, মারাত্মক স্বাস্থ্যসেবা সংকট তৈরি হয়েছে। কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল। অ্যাম্বুলেন্সগুলো কাজ করতে পারছে না। ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে ১.৮ মিলিয়ন ফিলিস্তিনি মারাত্মক ক্ষুধার মধ্যে বাস করছে। খাদ্যশস্য ও জীবিকার ৭০% ধ্বংস হয়ে গেছে। ২০২৪ সালে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। জানুয়ারিতে বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরুরি নিহত হন। জুলাই মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া আর তার দেহরক্ষীকে হত্যা করা হয়। ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তখন তিনি তেহরানে অবস্থান করছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ডিসেম্বরে ওই হামলার দায় স্বীকার করেন। ১৫ অক্টোবর গাজায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরায়েল বহু দিন ধরে অপপ্রচার চালিয়েছে সিনওয়ার বেসামরিক ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছেন, কিন্তু তার নিহতের ভিডিওতে দেখা গেছে এগুলো সবই ছিল মিথ্যা অপপ্রচার। পোস্টমর্টেমে দেখা গেছে বেশ কিছুদিন তিনি না খেয়েছিলেন। তার মৃত্যু বিশ্বে সাড়া ফেলে। ১৪ এপ্রিল ইরান ইসরায়েলের ভেতরে ড্রোন ও মিসাইল দিয়ে নজিরবিহীন হামলা চালায়। আইআরজিসি কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদিকে হত্যার জবাবে ওই হামলা চালানো হয়। এটা ছিল ইসরায়েলে ইরানের প্রথম সরাসরি হামলা। জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে এবং সেপ্টেম্বরে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জবাবে ১ অক্টোবর ইরান উচ্চ গতির মিসাইল দিয়ে আবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের সুরক্ষা সিস্টেম ও যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ তাদের মিত্রবাহিনী মিলে ইরানের দিক থেকে ছোড়া অধিকাংশ মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করা হয়। কিছু মিসাইল বিমান ঘাঁটিতে আঘাত হানে, যদিও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৩ সালের অক্টোবরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষ হয় ইসরায়েলের। এরপর থেকে লেবাননে যুদ্ধের তীব্রতা বাড়ায় তেল আবিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহকে টার্গেট করে পেজার বোমা ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। শিশু ও মেডিকেল কর্মী সহ বহু বেসামরিক লেবানিজ নাগরিক এতে নিহত হয়। ইসরায়েল এরপর লেবাননে, বিশেষ করে দক্ষিণে বেকা উপত্যকা এবং বৈরুতের শহরতলিতে বোমা হামলা করে। ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ৬টি ভবন তারা গুঁড়িয়ে দেয়। হামলায় নিহত হয় ৬ জন, আহত হয় শতাধিক। নাসরুল্লাহর উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যা করা হয় ৩রা অক্টোবর। এই যুদ্ধে ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা ৩১৬, আহত হয়েছে ১৬,৬০০ জন। ২৬ নভেম্বর হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতি চুক্তি করেছে ইসরায়েল, কিন্তু এরপরেও চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা করছে তারা।
বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বে সিরিয়ার আসাদ সরকারের পতন হয়েছে। এর মাধ্যমে আসাদ পরিবারের 5 দশকের শাসনের অবসান ঘটল। 27 নভেম্বর হঠাৎ আলেপ্পোতে ঝটিকা হামলা করে বিরোধীরা। মাত্র 11 দিনের মধ্যে তারা আলেপ্পো, হামা, হোমস এবং সবশেষে দামেস্কের দখল নেয়। বিদ্রোহীরা সাদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দীদের মুক্ত করে। HTS নেতা আহমেদ আল শারা সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন। HTS-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ারও চেষ্টা করছেন তারা। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন। সারা বিশ্বে সিরীয়রা আসাদের পতন উদযাপন করেছে। অনলাইনে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। অতি ডান রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাজা, পশ্চিম তীর, দক্ষিণ লেবানন এবং সিরিয়ার কিছু অংশে বসতি সম্প্রসারণের চেষ্টা করছে। ডেনিয়ালা ওয়াইসের মতো চরমপন্থী নেতারা গাজায় ইহুদি বসতি স্থাপনের ডাক দিয়েছে। এমনকি ফিলিস্তিনিদের সেখান থেকে বহিষ্কারের কথাও বলেছেন কেউ কেউ। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা বড় বড় ভূমি দখল করে বসতি বানাচ্ছে। ইসরায়েল প্রায় 5300 নতুন ঘর তৈরির অনুমোদন দিয়েছে। কিছু বসতি স্থাপনকারী এমনকি দক্ষিণ লেবানন ও সিরিয়াতেও বসতি স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। বাইবেলের বিবরণ অনুযায়ী এই জায়গাগুলোর ওপর তাদের অধিকার রয়েছে বলে দাবি করছে তারা। ডিসেম্বরে বসতি স্থাপনকারীরা লেবাননে ক্যাম্প বানিয়েছিল। পরে ইসরায়েলি সেনারা তাদেরকে সরিয়ে দেয়। সিরিয়াতে ইসরায়েল গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা করছে, যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জায়গাটা তারা অবৈধভাবে দখল করেছে। কিন্তু নেতানিয়াহু এই এলাকার জনসংখ্যা দ্বিগুণ বাড়াতে চান এবং সিরীয়দের জোর করে তুলে দিতে চান। 21 নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার এবং হত্যাকাণ্ড ও নিপীড়নের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ইসরায়েল যেহেতু ICC-কে স্বীকৃতি দেয়নি, তাই দেশের ভেতরে নেতানিয়াহুর গ্রেফতার হবার সম্ভাবনা নেই। কিন্তু ICC-র কোনো সদস্য দেশে গেলে নিয়ম অনুযায়ী তাকে অবশ্যই গ্রেফতার হতে হবে। সুদানে গৃহযুদ্ধ শুরু হয় 2023 সালের এপ্রিলে। 2024 সালে আরও তীব্র হয় যুদ্ধ। মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে। SAF আর RSF-এর লড়াইয়ে 24,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছে 14 মিলিয়ন মানুষ। 5টি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। অস্ত্রবিরতি না হলে এই দুর্ভিক্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার মতো আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সালে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথিদের হামলার মাত্রা বেড়েছে। জবাবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হুথিদের ওপর সামরিক হামলা চালিয়েছে। নৌ রুটের নিরাপত্তার নামে অপারেশন পোসেইডন আর্চার অভিযান চালানো হয়েছে। হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা করা হয়েছে। মে মাসে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকাতে যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের হামলায় অনেকে হতাহত হয়েছে। অক্টোবরে B-2 বোমারু বিমান দিয়ে সুনির্দিষ্ট টার্গেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে নিজেদের বাহিনীর হাতে মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমান ভূপাতিত হলে পরিস্থিতির অবনতি হয়। এদিকে ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হয়েছে। 80% বেশি মানুষ সেখানে সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে তার জয়ের যথেষ্ট প্রভাব পড়বে। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের ফিরে আসাকে সতর্কতার সাথে বিবেচনা করছে। তাদের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে ট্রাম্প সর্বোচ্চ চাপ দেওয়ার কৌশল নিলে তাদের উন্নয়নের অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে।
ট্রাম্পের বিজয়ে মার্কিন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে পারে। ইসরায়েল আর ইরানের দিকে তাদের মনোযোগ হয়তো বাড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।